হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার আমরা বহু বিকল্পধর্মী সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত সমস্ত ধরনের অঙ্ক করেছি। আচ্ছা, সংক্ষিপ্ত আমাদের চলছে। সংক্ষিপ্ত ওপর আমরা বেশ কয়েকটা ক্লাস করে নিয়েছি। সংক্ষিপ্ত 10 পর্যন্ত কমপ্লিট হয়েছে। 10 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আজকের ক্লাসে আমরা 11 থেকে করব। ঠিক আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করছি। বেশিরভাগই কভার হয়ে গেছে। তো সমস্ত ধরনের সলিউশন আমরা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায়মাটির প্রশ্নবিদ্যা সলভ করেছি। 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ আছে, চ্যানেলের প্লেলিস্টে পাবে। তাছাড়া সালের কোশ্চেন সলভ করেছি, ম্যাথের সালের কোশ্চেন সলিউশন আছে। তাহলে দেখো, এবার আমরা আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাস 11 দাগ থেকে শুরু করব। সংক্ষিপ্ত 11 দাগ। 11 দাগের দেখো বলেছে 3x - 4y + 8 = 0 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত। আচ্ছা, 3x - 4y + 8 মনে করো এই সরলরেখাটা, এই সরলরেখার সমান্তরাল দিক মনে করো এই দিকটা। তাহলে এইটা সমান্তরাল সরলরেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে। এইটা যদি 3x - 4y + 8 = 0 মনে করো, 3x - 4y + 8 = 0 মনে করো এই সরলরেখাটা। তাহলে এই সরলরেখার সমান্তরাল দিকে 2,5 একটা বিন্দু। এটি যদি 2,5 বিন্দু হয়ে যায়, এই 2,5 বিন্দু থেকে বলছে যে 3x + y + 4 সরলরেখার দূরত্ব চাইছে। 3x প্লাস, তাহলে এই দূরত্ব চাইলে যদি একটা সরলরেখা এইভাবে গিয়ে থাকে, মানে এই বিন্দুটা থেকে দূরত্ব চাইছে, তাহলে এই বিন্দু থেকে যদি দূরত্ব হয়, মনে করো এইরকম একটা সরলরেখা গেছে, মনে করো এই বরাবর বা এই বরাবর একটা সরলরেখা গেছে, তাহলে এইটা যদি ছেদবিন্দু হয়, এইরকম দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, যে এর সমান্তরাল দিকে পরিমিত বলেছে। তাহলে আমরা ধরি 3x - 4y + 8 = 0। ধরি 3x - 4y + 8 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখাদের প্রবণতা সেম হয়, তাহলে এতটা পার্ট পুরোটা সেম থাকবে। তাহলে 3x - 4y + k = 0। ঠিক আছে। এবার সেই সমান্তরাল দিকটা বলছে 2,5 বিন্দুগামী। হ্যাঁ, সমান্তরাল দিকে পরিমিত 2,5। এটি 2,5 বিন্দুগামী হলে এটি কি হবে? 2,5 বিন্দুগামী হলে 2,5 বিন্দুগামী হলে 3 × 2 - 4 × 5 + k = 0, বা 6 - 20 + k = 0, বা -14 + k = 0, বা k = 14 আসছে। অতএব সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ কি আসছে? 3x - 4y + 14 = 0। ঠিক আছে। এবার এই সরলরেখাটা আর বলছে ওই বিন্দুটির 3x + y + 4 সরলরেখা থেকে দূরত্ব। তাহলে দূরত্বটা আমরা কি পাবো? মানে এরা এক জায়গায় ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটা নির্ণয় করবো। ছেদ বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করবো, এইটাই চাইছে। ঠিক আছে, ছেদ বিন্দু। তাহলে এইটা একটা সমীকরণ, 3x - 4y + 14 একটা সমীকরণ। আর প্রদত্ত সমীকরণ কি দিয়ে আছে? এটাকে 1 নাম্বার দিচ্ছি। আর একটা প্রদত্ত সমীকরণ আছে 3x + y + 4, 3x + y + 4 = 0। এটাকে 2 নাম্বার দিচ্ছি আর মাল্টিপ্লাই করছি 4 দিয়ে। তাহলে পেয়ে যাচ্ছি 12x + 4y + 16 = 0। এটাকে 3 নাম্বার লিখছি। তাহলে এবার আমরা 1 + 3 করছি, 1 + 3 করে পাই। একে কি আছে? 3x - 4y + 14 = 0, আর এটা হচ্ছে 12x + 4y + 16 = 0।
যোগ করে দিলে এই যেহেতু এই দুটো সহগ সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট যেহেতু, তাহলে আমরা যোগ করছি। একই চিহ্ন বিশিষ্ট হলে আমরা বিয়োগ করে দিতাম। যোগ করলেই কেটে যাচ্ছে, এটা 15x হয়ে যাচ্ছে, প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, বা 15x ইজ ইকুয়াল টু মাইনাস 30, বা হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস 30/15, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, হয়ে যাচ্ছে যেটা x ইজ ইকুয়াল টু মাইনাস 2। এবার আমরা যে কোনো সমীকরণে দুটোর যে কোনো সমীকরণ x ইজ ইকুয়াল টু মাইনাস 2 পুট করতে পারি। এবার একে এইটা দুইয়ে পুট করছি, দুইয়ে x ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসালে কি হবে, 2 হচ্ছে এটা, তাহলে 3 ইন্টু মাইনাস 2 প্লাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা একটু মুছছি, দেখো এখানটা তোমাদের ক্যালকুলেশনটা দেখেছো, যেটা হয়ে যাবে, বা মাইনাস 6 প্লাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 2 প্লাস y ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু 2। অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু, সরলরেখা দুটির ছেদবিন্দু কত, সরলরেখা দুটির ছেদবিন্দু x ইজ ইকুয়াল টু মাইনাস 2 বেরিয়েছে, মাইনাস 2, 2, এটা হচ্ছে সরলরেখা দুটির ছেদবিন্দু, মানে এই বিন্দুটা। এবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করলেই তাদের দূরত্ব বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 2, 5 থেকে মাইনাস 2, এদের দূরত্ব বের করলেই আমাদের যে এখানে দূরত্ব চেয়েছে সেই দূরত্ব বেরিয়ে যাবে। ঠিক আছে, অতএব 2, 5 ও মাইনাস 2 এর দূরত্ব, 2, 5 ও মাইনাস 2 এর দূরত্ব কত হয়ে যাবে, রুট ওভার অফ, এটা হয়ে যাবে 5 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস এই 2 মাইনাস মাইনাসে প্লাস 2 এত স্কোয়ার এত একক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার একক। ঠিক আছে, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 9 প্লাস 16 একক, রুট ওভার অফ 25 একক ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 একক ইজ ইকুয়াল টু 5 এককটা নিতে হবে গ্রাহ্য। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার লিখবে, অ্যান্সার আসছে দেখো 11টা 5 একক আসছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার উল্লেখ করবে, কি বলেছে যে 2, 5 বিন্দুটির 3x প্লাস y প্লাস 4 সরলরেখা থেকে দূরত্ব বিন্দুটির 3x প্লাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সরল রেখা থেকে দূরত্ব 5 একক। ঠিক আছে, 2, 5 বিন্দুটির 3x প্লাস y প্লাস 4, 3x প্লাস y প্লাস 4 সরলরেখা থেকে দূরত্ব 5 একক। নেক্সট দেখো 12 অঙ্কে যাবো আমরা, দেখে নাও প্রসেসটা। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে। ওকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 12, সরলরেখার প্রশ্নমালা 2 সলভ করছি আমরা, 11 শ্রেণীর পাঠ সরলরেখা। বারো কি বলেছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 সরলরেখার ওপর 2, -5 ও 6, 1 বিন্দু সংযোগ রেখাংশের লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য। তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 একটি সরলরেখা, একটি সরলরেখা আছে, একটি সরলরেখা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 এটা দেয়া আছে। ঠিক আছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার বলেছে 2, -5 ও 6, -1 বিন্দু দুটির সংযোগ রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। তাহলে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি, বা এখানে লম্ব অভিক্ষেপ, তাহলে 2, -5 ও 6, -1, 2, -5 ও 6, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
সমীকরণ কি হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এই ফর্মুলা। তাহলে হয়ে যাচ্ছে y মাইনাসে মাইনাসে প্লাস 5 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 5 বাই 6 মাইনাস 2, বা y মাইনাস 5 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 বাই 4, এটা কেটে চলে যাচ্ছে। তাহলে y মাইনাস 5 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, বা y মাইনাস 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 2, বা এটা ওদিকে নিয়ে গেলে x মাইনাস 2 মাইনাস y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সরলরেখা আর এই সরলরেখা তো সমান্তরাল হয়ে যাচ্ছে 2, তাহলে এখানে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, অতএব সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে লম্ব অভিক্ষেপ চেয়েছে মানে কি ভালোভাবে বুঝবে। এইটা মনে করো একটা সরলরেখা, এইটা হচ্ছে বলছে যে এই সরলরেখার উপর, তাই তো, এই সরলরেখার উপর, তার মানে এইটা মনে করো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটা, ঠিক আছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটা এটা। এবার এই সরলরেখার উপর দুটো বিন্দু, এই সরলরেখার উপর দুটো বিন্দু হচ্ছে 2, -5, এখানে মনে করো 2, -5, আর এখানে মনে করো 6, -1। এবার এরা যেহেতু সমান্তরাল, লম্ব অভিক্ষেপ মানে লম্বভাবেই ছায়াটা পড়ছে, তার মানে এইটা এইভাবেই লম্বভাবেই, এর যতটা দূরত্ব হবে যেহেতু লম্বভাবে ছায়াটা পড়লে যেহেতু সমান্তরাল পুরো হয়ে যাচ্ছে, তার মানে এইখানে দূরত্বটা দুটো সমান্তরাল সরলরেখার উপর দূরত্ব পুরোপুরি সমান হবে। যদি সমান্তরাল না হতো এতে দূরত্ব আলাদা হতো, এদের মধ্যে ছায়ার পার্থক্যটা হতো, কিন্তু এতে যেহেতু সমান্তরাল, এদের এখানে যতটা দূরত্ব এতে ছায়া দৈর্ঘ্যটা একই হবে। তাহলে যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল, তাহলে যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল, তাই বিন্দু দুটির দূরত্বই হবে, বিন্দু দুটির দূরত্বই হবে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য, ঠিক আছে, বিন্দু দুটির দূরত্বই হবে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। অতএব 2, -5 ও 6, -1 এর দূরত্ব, অতএব 2, -5 ও 6, -1 এর দূরত্ব কত, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, দিস ইজ -5 মাইনাসে প্লাস 1 তার স্কোয়ার প্লাস 2 - 6 তার স্কোয়ার, এত একক, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে -4 তার স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, এত একক, ইজ ইকুয়াল টু 16 প্লাস 16, এত একক, ইজ ইকুয়াল টু 32, রুট ওভার অফ 32 একক। রুট ওভার অফ 32 একক মানে কি, রুট ওভার অফ 32 মানে হয়ে যাচ্ছে, দেখো এখানে আমরা অ্যান্সারটা করছি, রুট ওভার অফ 32 মানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 4√2 একক। অতএব লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 4√2 একক, এইটা আসছে, দেখো লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য আসছে 4√2 একক, ঠিক আছে, এটা এলো, দেখো সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 12 হয়ে গেল, 13 অঙ্কে যাবো এবার। 12 অঙ্ক হলো, 13 অঙ্ক এবার। সরলরেখা সংক্ষিপ্ত 13 অঙ্ক। 13 অঙ্ক বলছে এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর সমীকরণ দেয়া আছে। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বাহুর সমীকরণ যথাক্রমে, বিসিসিএ এবং এবি বাহুর সমীকরণ যথাক্রমে, এবিসি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বাহুর সমীকরণ যথাক্রমে 2x + y + 1 = 0, 2x + y + 1 = 0, কমা দিয়ে 2x + 3y + 1 = 0, 2x + 3y + 1 = 0, এবং 2x + 3y + 1 = 0, এবং 3x + 4y + 3 = 0।
এবং 3x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই তিনটে সমীকরণ। 3x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের সমীকরণ চাইছে। তাহলে এই যদি এবিসি ত্রিভুজ হয়, এটা মনে করো এ, এটা বিসি। বিসির সমীকরণ কোনটা? বিসি হচ্ছে বিসি প্রথমে আছে 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা বিসি। তারপর আছে সি এ 2x প্লাস 3y প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবি, এবি হয়ে যাচ্ছে এইটা 3x প্লাস 4y প্লাস 3, 3x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে এবি আর এসি সমাধান করি তাহলে আমরা এ বিন্দু সহজেই পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি এবি আর এসি সমাধান করি, সমাধান বিন্দু মানে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দুটা পেয়ে যাব। কি চেয়েছে? এ থেকে বিসির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এ বিন্দু পেয়ে গেলে লম্বের দৈর্ঘ্য সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এই যে 2x প্লাস ওয়াই প্লাস এ বিন্দু হবে এবি ও এসি রেখার ছেদবিন্দু এ। ঠিক আছে, এবি ও এসি রেখার ছেদবিন্দু এ, তার মানে ছেদবিন্দু মানে সমাধান বিন্দু। আচ্ছা আমরা ধরে নিচ্ছি, ধরি তাহলে এবির সমীকরণ কোনটা? এইটা 3x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 নাম্বার দিচ্ছি। আর এসি কোনটা? এইটা 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নাম্বার দিচ্ছি। কোন সহগটাকে আমরা কাটবো? এক্সটাকেই কেটে দিচ্ছি। আমরা 1 ইন্টু 2 করছি আর 2 ইন্টু 3 করছি, তাহলে পাচ্ছি 2 করলে 6x প্লাস 8y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাকে 3 নাম্বার দিচ্ছি। আর 3 দিয়ে গুণ করলে 6x প্লাস 9y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে 4 নাম্বার দিচ্ছে। ঠিক আছে, এবার 4 মাইনাস 3 করে পাই, 4 মাইনাস 3 করে পাই 4 হচ্ছে 6x প্লাস 9y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, 6x প্লাস 8y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল, এটা হয়ে যাচ্ছে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার আমরা 2 এ y ইজ ইকুয়াল টু 3 বসালে পাবো, y ইজ ইকুয়াল টু 3 বসালে পাই, 2 এ y ইজ ইকুয়াল টু 3 বসালে পাই 2x প্লাস 3 ইন্টু 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস 9 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2x ইজ ইকুয়াল টু মাইনাস 10 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 10/2 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 5। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? এ বিন্দুর স্থানাঙ্ক মানে সরলরেখা দুটির ছেদবিন্দু -5,3। ঠিক আছে, ছেদবিন্দু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বলছি এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য। অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এইভাবে লম্ব টানা হচ্ছে, লম্ব টানলে সেটা সোজাসুজি আসবে। ঠিক আছে, যে কোনো বিন্দুতে ছেদ করতে পারে, সেটা যে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে ছেদ করবে তা নয়, মধ্যমা হলে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে, লম্ব হলে যে কোনো সোজা আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে একটু মুছছি, দেখো। অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, বিসি বাহুর সমীকরণ হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 1। অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হয়ে যাবে, মানটা পুট হবে 2 ইন্টু -5 প্লাস ওয়াই এর মান 3 আছে প্লাস 1 আছে বাই রুট ওভার অফ এক্স এর সহগ 2 তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ কিছু নেই 1 তার স্কোয়ার, এত একক। এটা মডেল নিয়ে নিচ্ছি আমরা, দূরত্ব পজিটিভ। ঠিক আছে, আচ্ছা ইজ ইকুয়াল টু কত আসছে? এটা -10 প্লাস 4 বাই রুট ওভার অফ 4 প্লাস 1 এত একক।
এটা -6/√5 একক, তাই তো, -10 6/√5 চলে আসছে, ঠিক আছে, 6/√5। কি চেয়েছে এখানে? ও লম্বের সমীকরণ চেয়েছে, দৈর্ঘ্য নয়, এই বিন্দু থেকে বিশ। আচ্ছা, লম্বের সমীকরণ যেহেতু চেয়েছে তাহলে তো এটা নয়। আচ্ছা, লম্বের সমীকরণ আমরা ধরে নিচ্ছি, তাহলে এই বিন্দুটা দরকার, লম্বের সমীকরণ নির্ণয় করলেও এই বিন্দুটা দরকার। ধরি এই বিন্দু থেকে বিসি বাহুর ওপর, যদি লম্বের দৈর্ঘ্য চাইতো আমরা যেভাবে নির্ণয় করছিলাম ওইভাবে নির্ণয় করতে হতো, ঠিক আছে। বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের সমীকরণ, লম্ব মানে কি? এই যে যার উপর লম্ব তার এক্স ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ হবে এবং মাঝে একটা সাইনের চেঞ্জ হবে। এইটা তার মানে হয়ে যাবে x - 2y + k = 0। এই যে এখানে x এর সহগ 2 ছিল, সেটা y এ চলে গেল, y এর সহগ 1 ছিল, সেটা x এ চলে এলো, এই যে, ঠিক আছে। আর মাঝের সাইনটা চেঞ্জ হলো, আর 1 এর জায়গায় একটা ধ্রুবক হবে। এবার যেহেতু এটি a বিন্দুগামী, মানে -5 3 বিন্দুগামী, যেহেতু এটি -5 3 বিন্দুগামী, এইটা হচ্ছে -5, 3a, তাহলে হয়ে যাচ্ছে অতএব -5 + 2 × 3 + k = 0, বা -5 + 6 + k = 0, বা 1 + k = 0, বা k = -1। অতএব নির্ণেয় লম্বের সমীকরণ, x - 2y - 1 = 0 এইটা আসছে, দেখো, বা x - 2y = 1 রাখলেও হবে, ঠিক আছে। x - 2y + 1 = 0 এইটা আসছে, দেখো। প্রসেসটা দেখে নাও একবার। আমাদের এসছে x = 3 এসছিল সমাধান করে, x = এসছিল 3, ঠিক আছে। সমাধান যেটা করেছিলাম আমরা, আচ্ছা এইটা দেখো, এটা তো মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এখানে একটু গন্ডগোল হয়েছে, আর মাইনাস পুট করেছে, এটা মাইনাস ছিল, মাইনাস হবে, এটা মাইনাস সাইন ছিল, মাইনাস, তাহলে -11 + k, তাহলে k = 11 হয়ে যাচ্ছে। তাহলে k = 11 হলে এটা +11 = 0, x - 2y + 11 = 0 সমীকরণ আসছে। x - 2y + 11 = 0 এইটা সমীকরণ আসছে। নেক্সট দেখো, 13 হয়ে গেল 14, এবার 14 অঙ্ক। অঙ্ক কি বলছে দেখো, বলেছে যে -2 7 7 15 -1 -5 এবং এইচ কে বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলিকে সূচিত করে। বিসি তার একটি কর্ণ। আমরা চিত্রটা অঙ্কন করছি সামান্তরিকের 4টে বিন্দু। এইটা মনে করো সামান্তরিক একটা, ঠিক আছে। এইটা একটা সামান্তরিক এ বি সি ডি বলেছে, এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি বলে দিয়েছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলা আছে? -2 7 7 15, -2 7 7 15, ঠিক আছে। সি বিন্দুর স্থানাঙ্ক নিচ্ছে -1 -5, আর ডি এইচ কে, আর এইটা -1 -5, ঠিক আছে। এ বি সি ডি, সি -1 -5, এটা 4টে শীর্ষবিন্দু এবং বিসি তার একটি কর্ণ। আচ্ছা, এখানে তো বলেছে বিসি কর্ণ, তাই তো? এখানে বলেছে বিসি কর্ণ এইচ নির্ণয় করো। এ বি সি ডি সামান্তরিকের বিন্দুগুলি, এ বি সি ডি একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলিকে সূচিত করে, এ বি সি ডি। তাহলে বি আর সি অপোজিট দিকে নিতে হবে, বিসি যেহেতু একটা কর্ণ বলে দিয়েছে, কারণ আমরা যে হিসাবে নিয়েছি বিসি একটা বাহু হয়ে যাচ্ছে, ঠিক আছে।
কিন্তু এখানে তাহলে আমরা এখানে সি বিন্দুটা এখানে নিতে হবে অবশ্যই, এখানে সি এখানে ডি, ঠিক আছে। তাহলে সি হয়ে যাচ্ছে -1 -5 ডিএইচ কে এটা -1 -5, ঠিক আছে। সি -1 -5 আর ডিএইচ কে বিসি একটি কর্ণ, এইচ কে নির্ণয় করো সামান্তরিক কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ। এই বিসি একটি কর্ণ, দেখো এ বি সি ডি সামান্তরিকের এ বি ডিসি, পরপর বলে যাই, এ বি ডিসি সামান্তরিকের এ বি ডি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2 7 7 15, তারপর ডি বলা আছে এইচ কে, এবং সি বলা আছে -1 -5, ঠিক আছে। এ বি ডিসি। আচ্ছা, সামান্তরিকের 4টি বিন্দু সূচিত করে। বিসি সামান্তরিকের একটি কর্ণ, বিসি সামান্তরিকের একটি কর্ণ, বিসি একটা কর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিসি সামান্তরিকের একটি কর্ণ, তাহলে বিসি যদি কর্ণ হয়, এইটা একটা কর্ণ, এডি একটি কর্ণ, ঠিক আছে। প্রথমত কি চেয়েছে আমরা জানি সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা যদি ইটা মধ্যবিন্দু হয়, উভয় কর্ণের ছেদবিন্দু, ই উভয় কর্ণের ছেদবিন্দু, তার মানে উভয় কর্ণের মধ্যবিন্দু। অতএব বিসি কর্ণের মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক কত হবে? বিসি কর্ণের মধ্যবিন্দু হিসাবে হয়ে যাচ্ছে এটা ই 7 - 1/2 15 - 5/2 ইজ ইকুয়াল টু ই হয়ে যাচ্ছে 7 - 1 6/2 3 10/2 5। এবার দেখো এডি কর্ণের মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক, ই বিন্দুটা বিসিরও মধ্যবিন্দু আবার এডিরও মধ্যবিন্দু, উভয় দিক দিয়ে মধ্যবিন্দু হচ্ছে, ঠিক আছে। এইবার ই বিন্দুর এডির মধ্যবিন্দু হিসাবে স্থানাঙ্ক কত হচ্ছে? স্থানাঙ্ক ই h - 2/2, কে প্লাস 7/2। তাহলে এবার দুটোই সমান হবে, অতএব শর্তানুসারে এটা একটাই বিন্দু, দুভাবে বেরোচ্ছে। ই বিন্দু স্থানাঙ্কটা আমরা দুভাবে বের করলাম, কিন্তু এটা তো আলটিমেট একটাই বিন্দু, তাহলে দুটোকে আমরা সমান করতে পারি। শর্তানুসারে h - 2/2 ইজ ইকুয়াল টু 3, বা h - 2 ইজ ইকুয়াল টু 6, বা h ইজ ইকুয়াল টু 6 + 2, বা h ইজ ইকুয়াল টু 8। আবার আসছে k প্লাস 7/2 ইজ ইকুয়াল টু 5, বা k প্লাস 7 ইজ ইকুয়াল টু 10, বা k ইজ ইকুয়াল টু 10 - 7, বা k ইজ ইকুয়াল টু 3। এইটা আসছে, দেখো। তাহলে কি চেয়েছে এখানে চেয়েছে চাওয়া আছে এইচ কে নির্ণয় করো। অতএব এইচ কে মান, বা এইচ কে এখানটা মুছে দিচ্ছি আমরা, আরো একটা ক্যালকুলেশন বাকি আছে। অতএব এইচ কে এর মান, এইচ এর মান হয়ে গেছে 8,3, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আর একটা পার্ট চেয়েছে। কি চেয়েছে সেটা? এই অঙ্কেরই আর একটা যেটা পার্ট চেয়েছে,
যে সামান্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণ। তাহলে দেখো আমরা আলাদা আলাদা করে প্রথমে বিসি এর প্রবণতা নির্ণয় করছি। বিসি কোণের প্রবণতা, তাহলেই কোণ পাবো। বিসি কোণের প্রবণতা m1 লিখছি, এটা m1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 মাইনাস মাসে প্লাস 5 বাই x2 মাইনাস x1, 7 প্লাস 1 হয়ে যাচ্ছে, মাইনাস মাসে প্লাস 5 হয়ে গেল, দুটোই মাইনাস মাসে প্লাস হয়ে গেছে। এটা 20 বাই 8, তার মানে হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটলে 4 5 20, 5 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 2 এলো। এবার দেখো এটা তো একটা বেরিয়ে গেছে, এটা 5 2 লেখো। এবার এইচ কেটা 8,3 লিখবে। আচ্ছা, এবার এডি এর প্রবণতা, এডি কোণের প্রবণতা এটা m2 হিসাবে লেখো, m2। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, আমরা সেই সূত্র প্রয়োগ করে থিটার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে তাদের মধ্যকার কোণ বেরিয়ে যাবে। ঠিক আছে, থিটার মানটা কত, দুটো কোণের কি বলেছে, যে দুটি কোণের অন্তর্গত কোণ বেরিয়ে যাবে। tan থিটা ইজ ইকুয়াল টু, এবার দেখো এই দুটো, তাহলে 7 মাইনাস 3, এটাকে আগে রাখছি। আর তাহলে এটাকে একবার উপর লবেও আগে রাখলে হরেও আগেই রাখতে হবে, -2 -8 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 10, 4 দিয়ে কাটলে 4 মাইনাস 10 হচ্ছে, আচ্ছা 2 দিয়ে কাটছে 2 বাই -5। আচ্ছা, এটা তো m1 ইন্টু m2 -1 হয়ে যাচ্ছে। অতএব m1 ইন্টু m2, দুটোর m1 ইন্টু m2 মান নাম দিয়েছে। একটা 5/2 ইন্টু -2/5 কেটে গিয়ে -1 হয়ে যাচ্ছে। যেহেতু প্রবণতা দুটির গুণফল -1, তাহলে কর্ণ দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। কর্ণ দুটির মধ্যেকার কোণ 90 ডিগ্রি। কি বলেছে, যে কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ। তাহলে প্রবণতা দুটির গুণফল -1, আমরা আগেই বলেছি যে দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1 হয়ে গেলে তারা পরস্পর লম্ব হয়, অর্থাৎ তারা 90 ডিগ্রি কোণে থাকে। অতএব কর্ণ দুটি অন্তর্গত কোণ, অতএব সামান্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, সামান্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণ 90 ডিগ্রি আছে। দেখো না, এর সাথে সাথে আমাদের দেখো প্রবলেম নম্বর 14 কমপ্লিট হলো। প্রবলেম নম্বর 14 কমপ্লিট হলো। যে কোনো রকমের প্রবলেম থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের প্রবলেম নম্বর 14 কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাসে আমরা প্রবলেম নম্বর 15 থেকে শুরু করব। সরলরেখা 2B পার্ট শুরু করেছি, সরলরেখা 2B পার্ট কমপ্লিট করব, এরপর সরলরেখা 2C পার্ট কমপ্লিট করব। সম্পূর্ণ সরলরেখা পার্ট কমপ্লিট করে নিয়ে আমরা অন্য কোনো নতুন চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।